ইউরোপের দিকে ধেয়ে যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের বড় ঢেউ, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 213 জনে। টাইফুনে বিপর্যস্ত ফিলিপাইনে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট, ত্রাণের জন্য বিদেশি সাহায্যের অপেক্ষায় প্রশাসন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400। মিয়ানমারে জেট পাথরের খনিতে ধস, নিখোঁজ প্রায় 100 শ্রমিক। এ পর্যন্ত মাত্র একজনের মরদেহ উদ্ধার, আটকে পড়াদের সন্ধানে চলছে অভিযান। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছে। ইউরোপের দিকে ধেয়ে যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের বড় ধরনের ঢেউ। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুগ। সংবাদ সম্মেলনে তিনি জানান, করোনার নতুন ধরনটি ইউরোপের বেশ কিছু দেশে প্রভাব বিস্তার করছে, সেটি মোকাবেলায় বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, ওমিক্রন ঝড়ের মুখোমুখি বিশ্ব, কয়েক সপ্তাহের মধ্যে ভ্যারিয়েন্টটি আরও বহু দেশে ছড়াবে। আশঙ্কা প্রকাশ করেন, সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালগুলোতে বাড়বে রোগীর সংখ্যা, যাতে স্বাস্থ্যসহ অন্যান্য জরুরি ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বের 90টি দেশে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। We can see another storm coming. একটি দেশও যদি সংক্রমণ ঝুঁকিতে থাকে তাহলে গোটা বিশ্ব অনিরাপদ। স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি ইউরোপের দিকে এগোচ্ছে ওমিক্রনের ঝড়। এরই মধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও ব্রিটেনে দাপট দেখাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। সেখানে 1.5 থেকে 3 দিনের মধ্যে দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দেশ অঞ্চলে ছড়াবে ওমিক্রন। সে সময় স্বাস্থ্যসেবা কাঠামোতে পড়তে পারে বাড়তি চাপ। ভারতে ক্রমেই বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী। বুধবার পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213 জনে। গেল এক সপ্তাহের কম সময়ে দ্বিগুণ হয়েছে এই সংখ্যা। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী দিল্লি ও মহারাষ্ট্রে। মঙ্গলবার মহারাষ্ট্রে চিহ্নিত হয়েছে ওমিক্রন আক্রান্ত 11 জন। দিল্লিতে এই পর্যন্ত 57 জনের শরীরে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। বিস্তার ঠেকাতে ঝুঁকিতে থাকা জেলাগুলোতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। জারি করেছে রাত্রিকালীন কারফিউ, বন্ধ ঘোষণা করা হয়েছে বড় ধরনের জমায়েত। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 3,47,000-এর বেশি মানুষ। ওমিক্রনের বিস্তার রোধে একগুচ্ছ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেগুলো ঘোষণা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন গৃহীত পদক্ষেপের অন্যতম 50 কোটি টেস্ট কিট কেনা, এছাড়া 1000 সামরিক চিকিৎসা কর্মীকে মাঠে নামানো হবে। দেশজুড়ে আরও পরীক্ষা কেন্দ্র স্থাপন, হাসপাতালগুলোর সামর্থ্য বৃদ্ধি এবং জরুরি সরঞ্জামের সরবরাহ বাড়ানো হবে, এমনটা নিশ্চিত করেছেন জো বাইডেন। কিন্তু নতুনভাবে লকডাউন জারির পরিকল্পনা নেই। জনসমাগম হয় এমন এলাকাতে মাস্ক পরার বিষয়ে তাগিদ দেন তিনি। একই সাথে ক্রিসমাস এবং বর্ষবরণের উৎসব উদযাপনেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের দাপটে ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। নতুন আক্রান্তের সংখ্যা সেটি তার 3/4 এই ভ্যারিয়েন্টে সংক্রমিত। দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় 73% পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন। Over 60 million Americans, including 62% of eligible seniors. 6 কোটির বেশি মার্কিনী, যাদের 62 ভাগই প্রবীণ, রয়েছেন সর্বোচ্চ সংক্রমণ ঝুঁকিতে। এরই মধ্যে তাদের বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। বাকিদেরও বলবো, ওমিক্রন মোকাবেলায় টিকার বিকল্প নেই। এছাড়া 50 কোটি র্যাপিড টেস্ট কিট কিনেছে সরকার। জানুয়ারি থেকে বিনামূল্যে মার্কিনীরা করতে পারবেন নমুনা পরীক্ষা। হাসপাতালগুলোকে সহযোগিতায় মাঠে নামবেন 1000 সামরিক চিকিৎসা কর্মী। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে 4র্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল 60ঊর্ধ্ব ব্যক্তিদের বিশেষ ডোজ প্রদানের প্রস্তাব দেয়, যাতে স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি জানান, খুব শিগগিরই এই টিকাদান কর্মসূচি শুরু হবে, কিন্তু প্রস্তাবটির চূড়ান্ত ছাড়পত্র দেবেন ইসরায়েলের শীর্ষ স্বাস্থ্যবিদরা। দেশটিতে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর পরই এমন প্রস্তাব এলো। খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট, টাইফুনে বিপর্যস্ত ফিলিপাইনে। স্থানীয় প্রশাসন এবং ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে না সরকার। যদিও দুতের্তে প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবেলায় শিগগিরই আসছে বিদেশি সহযোগিতা। অবকাঠামো সংস্কারে 17 কোটি ইউরো নিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইইউ। টাইফুন রায়ের তাণ্ডবে প্রাণহানি 400-র কাছাকাছি, এখনও নিখোঁজ 56 জন।
যত দূর চোখ যায় ধ্বংসের ছাপ স্পষ্ট। প্রলয়ঙ্কারী টাইফুন রাইট তাণ্ডবে ফিলিপাইনের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সুরিগাও রীতিমতো পরিণত হয়েছে নরকে। জঞ্জাল সরিয়ে যাতায়াত স্বাভাবিক এবং বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের উপর গুরুত্ব আরোপ করছে স্থানীয় প্রশাসন। দুর্যোগে গৃহহীন 6 লাখের বেশি মানুষ। মাথা গোঁজার ঠাঁই মিললেও নেই পর্যাপ্ত খাদ্য ও পানির যোগান। কেন্দ্রীয় সরকারের উদাসীনতাকে দুষছেন অনেকেই। স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ, গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করুন। সুরিগাও প্রদেশের অবস্থা বেগতিক। দ্রুত ফুরিয়ে আসছে খাদ্য ও পানির মজুদ। প্রতিনিয়ত বাড়ছে গ্যাসের মূল্য। পরিস্থিতির ফায়দা লুটছে কিছু অসাধু ব্যবসায়ী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দুতের্তে সরকারের উপর বাড়ছে চাপ। তাদের বক্তব্য, নিজ উদ্যোগে সামলানো হচ্ছে এত বড় বিপর্যয়। টাইফুনের তাণ্ডবে গোটা প্রদেশ লণ্ডভণ্ড। ঝড়ের আগেই জোরপূর্বক মানুষদের সরিয়ে নেয়ার কারণে রক্ষা পেয়েছে বহু প্রাণ। বর্তমানে তাদের খাদ্য এবং পানি সরবরাহ করা হলেও তা যথেষ্ট নয়। উপড়ে পড়া গাছ, বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য প্রয়োজন ট্রাক। তারপর তো সংস্কার রয়েছেই। অবশ্য কেন্দ্রীয় সরকারের সাফাই, কোষাগারে অর্থ সংকট থাকলেও চলছে বিদেশি সহযোগিতা পাওয়ার জোর প্রচেষ্টা। দুর্গতদের জরুরি ভিত্তিতে খাবার এবং সুপেয় পানির প্রয়োজন। অনেকেই ভুল বুঝেছেন আমার বক্তব্য। কখনোই বলিনি বিপর্যয় মোকাবেলার তহবিল নেই, বরং স্পষ্ট করেছি করোনা মহামারীর কারণে কিছুটা ঘাটতি আছে। বিদেশি সহযোগিতা নিশ্চিত হলেই সবার দোরগোড়ায় পৌঁছাবে ত্রাণ। প্রতি বছর গড়ে 20টি টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। সবশেষ 2013 সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে প্রাণ হারান 7,300 মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লিবিয়া উপকূলে পৃথক দুটি নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে 162 অভিবাসন প্রার্থী। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। মুখপাত্র সাফা মেসলি বলেন, গেল শুক্রবার লিবিয়ার কাছে একটি যাত্রী বোঝাই কাঠের নৌকা ডুবে গেলে 102 জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়। দ্বিতীয় দুর্ঘটনা হয় শনিবার। অবৈধ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলে এক পর্যায়ে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন সংশ্লিষ্টরা। সেখান থেকে 62 জনের মরদেহ পাওয়া যায়। IOM এর হিসাব বলছে, সেদিন লিবিয়ায় আরও একটি অভিবাসন প্রত্যাশী নৌকাডুবি হয়েছে। জীবিত উদ্ধার হন কমপক্ষে 210 জন। এই সংস্থাটির তথ্য আরও বলছে, চলতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়েছেন 31,500-এর বেশি অভিবাসন প্রার্থী। মিয়ানমারে জেট খনি ধসে নিখোঁজ প্রায় 100 শ্রমিক। বুধবার কাচিন প্রদেশের ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের অন্তত 200 কর্মী। তবে খনিটির অবস্থান ঝুঁকিপূর্ণ হয় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত 25 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তারা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমারের এই অঞ্চলটিতে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, কিন্তু অনিরাপদ উপায়ে খননের ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। গেল বছরও এই এলাকায় খনি ধসে 150 শতাধিক মানুষের মৃত্যু হয়। এদিকে মিয়ানমারের মাগওয়েতে সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের পর 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2 জন জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন। 2 শিশুসহ বাকিরা সবাই বেসামরিক নাগরিক। মঙ্গলবার মিয়ানমারের একটি অনলাইন গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়। বলা হয়, গত শুক্রবার কমপক্ষে 3টি হেলিকপ্টার নিয়ে অভিযান চলে অঞ্চলটিতে। আকাশ থেকে নির্বিচারে গুলি চালানো হয় গ্রামবাসীর উপর। সামরিক বাহিনীর মুখপাত্র জাওমির তুরো স্বীকার করেছেন এই অভিযানের কথা। তবে কোথায়, কিভাবে বা হতাহতের বিষয়ে কিছু জানেনি জান্তা। Died in clash. Security along the nearby border with Bangladesh has been stepped. 6 suspects are being held in connection with those incidents. Exercise restraint following the latest violence. Calling the situation. তুরস্কে নতুন আর্থিক নীতি ঘোষণার পর ডলারের বিপরীতে বাড়ছে লিরার দাম। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল দরবৃদ্ধি। এদিন ডলারের বিপরীতে 15% বেড়েছে তুর্কি মুদ্রার দাম। মুদ্রা বাজারে রাতারাতি পরিবর্তন না এলেও অস্থিতিশীলতা কিছুটা দূর হয় স্বস্তিতে শিল্প খাতের ব্যবসায়ীরা। তবে ব্যাংক আমানত নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি সাধারণ মানুষের। নতুন আর্থিক মডেল গ্রহণের পর সোমবার 25% বেড়েছিল তুর্কি মুদ্রার দাম। পরদিন লিরার দর বাড়ে আরও 15%। গেল কয়েকদিনে ডলারের বিপরীতে রেকর্ড দরপতন দেখেছে তুরস্ক। বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির আমদানি নির্ভর শিল্প বাণিজ্য। টালমাটাল হয়ে পড়ে অর্থনীতি। অস্থিতিশীলতা দূর করতে রোববার জরুরি স্কিমের ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
Buradan açıkça ilan ediyorum. এখন থেকে আর কাউকে লিরাকে বিদেশি মুদ্রায় রূপান্তরের প্রয়োজন হবে না। বিনিময় দর আরও বাড়বে। সুদের হার কমানোয় চলতি মাসে মুদ্রাস্ফীতিও কমে আসবে। Faiz baskısıyla নতুন নীতি অনুযায়ী প্রতিদিন সকাল 11টায় ঘোষণা হবে ডলারের রেট। মূল্যবৃদ্ধির পরও কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গ্রাহকদের প্রয়োজনে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়, যার সুফল মেলে এক রাতেই। দরপতন বন্ধ হয়েছে। বাড়ি থেকে যখন বের হই স্বর্ণের দাম প্রতি গ্রাম 700 লিরা ছিল, এখন 800 এর উপরে। ডলারের বিপরীতে লিরার দর 11 ছিল, আর এখন 15। তবে ব্যাংকে গচ্ছিত আমানত নিয়ে অনিশ্চয়তায় দেশটির সাধারণ মানুষ। অনেকে হয়তো সন্তুষ্ট, তবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারছি না। এটা অনেকটা লোক দেখানো পদক্ষেপ কিনা জানি না। অবশ্য এখনও লিরার দর বৃদ্ধির তেমন প্রভাব দেখা যাচ্ছে না দেশটির পুঁজিবাজারে। কয়েক মাস ধরেই রেকর্ড মূল্যস্ফীতির শিকার তুরস্ক। ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে লিরার, ফলে অস্থিতিশীল আমদানি নির্ভর তুরস্কের বাণিজ্য। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জান্তা বিরোধী বিক্ষোভে ফুঁসছে সুদান। মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জনের মৃত্যু হয়, মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠন জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ চলাকালে অন্তত 13টি গণধর্ষণের তথ্য পাওয়া গেছে। এক বিবৃতি অনুযায়ী সবগুলো কাণ্ডের সাথে জড়িত সেনা সদস্যরা। রাজধানীর প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট করছিলেন, কিন্তু সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় আয়োজন। এ সময় এলোপাতাড়ি গুলি, কাঁদানে গ্যাস, জলকামান ছোড়া হয়। খার্তুম এবং ওমদুরমান শহরে প্রাণ হারান 2 জন। গেল 25 অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকান দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। বন্দী করে প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতাদের। কয়েক সপ্তাহ পরই সরকার প্রধানের দায়িত্ব ফিরে পান আবদাল্লাহ হামদাক। মালয়েশিয়ায় প্রবল বন্যা, ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। গৃহহীন কমপক্ষে 70,000 মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের দাবি, জলাবদ্ধতা কমে আসায় নিত্য নতুন জায়গায় নিখোঁজদের মরদেহ মিলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাহাং রাজ্যে বাস্তুচ্যুত 42,000-এর বেশি মানুষ। অস্থায়ী শরণার্থী কেন্দ্র ছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কমিউনিটি সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন। আর সেলাঙ্গন প্রদেশে গৃহহীন 23,000-এর ওপরে। গেল সপ্তাহ থেকে তুমুল বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যস্ত মালয়েশিয়ার 8 রাজ্য। ইউক্রেন ইস্যুতে উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমাদের দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলটিতে নেটোর ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি, নয়তো সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা। এই অঞ্চলে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কি যুক্তরাষ্ট্র, ন্যাটো দায়ী নয়? প্রতিটি ধাপে রাশিয়াকে উচিত জবাব দিতে বাধ্য করা হয়েছে। ন্যাটো ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউক্রেন নিয়ে তাদের অনেক পরিকল্পনা, তবে এটাও মাথায় রাখতে হবে যে রাশিয়া থেকে 1000 মাইল দূরে নয়। বিপুল উৎপাদন ও রপ্তানির মাধ্যমে করোনা মহামারীর প্রভাব থেকে ঘুরে দাঁড়িয়েছে চীনের চা শিল্প। দেশটির চা বাজারজাতকরণ সংঘ CTM এর তথ্য অনুসারে গেলবারের তুলনায় উৎপাদন বেশি হয়েছে, আয় হয়েছে $4,700 কোটি, যার পেছনে বড় ভূমিকা রেখেছে ই-কমার্স। বিশ্বের মোট উৎপাদিত চায়ের 35%ই সরবরাহ করে চীন। এরপরই ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা ও তুরস্কের অবস্থান। মহামারীর ধাক্কায় এই শিল্প কিছুটা মুখ থুবড়ে পড়লেও চলতি বছর ক্রেতাদের বেশ ভালো সাড়া পেয়েছে বেইজিং। দেশটির চা বাজারজাতকরণ সংঘ CTMA বলছে, কোভিড পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল অবস্থায় রয়েছে অর্থকরী ফসলটি উৎপাদনকারী 19 প্রদেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চল। বসন্তকালে মানসম্পন্ন শুকনো আধা আধি প্যাকেটজাত চায়ের 14 লাখ টন পর্যন্ত চাহিদা থাকে, যা গ্রীষ্ম ও শরতে বেড়ে দাঁড়ায় 17 লাখ টন পর্যন্ত। প্রত্যাশা, খুব শিগগিরই অভ্যন্তরীণ বিক্রি 25 লাখ টনে উন্নীত হবে। 2021 সালে $4,700 কোটি চা বিক্রি করেছে চীন। মহামারী পরিস্থিতিতে চা বাণিজ্যে বড় ভূমিকা রেখেছে ই-কমার্স। CTMA এর তথ্য অনুসারে চলতি বছর চীনে চায়ের মোট অভ্যন্তরীণ বেচাকেনার 15%ই হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। সম্প্রতি অনলাইনে অর্গানিক ব্ল্যাক এবং গ্রিন টি বিক্রি করছি আমরা। কোম্পানির তথ্য অনুসারে 2021 সালে $6,26 লাখ চা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
গত 2 দশকে চা শিল্পে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে চীনে। গতি এসেছে অনেক প্রদেশের অর্থনীতিতে। দাঝু কাউন্টি থেকে 700 টনের বেশি চা উৎপাদিত হয়, যার বিক্রয় মূল্য 31 কোটি 30 লাখ ডলারের উপর। এই শিল্প খাত থেকে 32টি গ্রামের 10,000-এর বেশি মানুষ লাভবান হচ্ছেন। মাথাপিছু আয়ও বেড়েছে 1,878 ডলারের মতো। চা বাগানগুলো ঘিরে গড়ে ওঠা পর্যটন শিল্প থেকেও বাড়তি আয় করতে পারছেন স্থানীয়রা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জাপানে ফ্রেঞ্চ ফ্রাই সংকটে ভুগছে বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস। এর পেছনে তাদের খাবারের মেনুতে ব্যবহৃত বিশেষ আলুর স্বল্পতাকে দায়ী করা হচ্ছে। ম্যাকডোনাল্ডস জানিয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চলমান সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই কারণেই ক্রেতাদের শুধু ছোট আকারের ফ্রেঞ্চ ফ্রাই সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ডস। আপাতত 30 ডিসেম্বর পর্যন্ত অনুসরণ করা হবে এই নীতি। সংশ্লিষ্টরা জানান, সাধারণত কানাডার ভ্যানকুভার বন্দরের কাছাকাছি একটি স্থান থেকে আলু সংগ্রহ করে ম্যাকডোনাল্ডস। তবে বন্যা ও করোনা মহামারীর নতুন ঢেউয়ের প্রভাবে বিভিন্ন স্থানে সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে। জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে পরবর্তীতে বিমানের মাধ্যমে আলু সরবরাহের পরিকল্পনা করছে বিখ্যাত চেইন শপটি। কুকুর বানরের রীতিমতো লড়াই চলছে। বানর ছানা হত্যার প্রতিশোধ নিতে এলাকার সমস্ত কুকুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বানর। 3 মাস ধরে চলা লড়াইয়ে বেহাল দশা কুকুর দলের। বানরের সাঁড়াশি আক্রমণে মারা পড়েছে অন্তত 250 কুকুর ছানা। ঘটনায় জড়িত 2টি বানরকে আটকও করেছে নাকি বন বিভাগ। নজিরবিহীন এই ঘটনায় ভারতের মহারাষ্ট্রে তোলপাড় চলছে। রামায়ণে রাবণের বিরুদ্ধে বানর দলের যুদ্ধের কাহিনী সবার জানা। আরও একবার যুদ্ধের ময়দানে বানর দল রীতিমতো দল বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছে কুকুরের বিরুদ্ধে। এ ঘটনা ভারতের মহারাষ্ট্রের বিড জেলার। ঘটনার সূত্রপাত মাস 3 আগে। একদল কুকুরের হামলায় মারা যায় একটি বাচ্চা বানর। এরপর থেকে এলাকায় সব কুকুরের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করে বানর দল। আক্রমণ চালাতে থাকে কুকুর ছানাদের ওপর। এভাবে এলাকার প্রায় 250 কুকুর মেরে ফেলেছে বানরগুলো। দেখা মাত্রই এখনও চলছে সংঘবদ্ধ হামলা। কুকুর আর বানরের এই লড়াইয়ে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। প্রাণীদের মারামারির মাঝে পড়ে নাকাল হচ্ছেন অনেকে। হামলার শিকার হয়েছে ছোট শিশুরাও। ভয়ে ঘরের বাইরে বের হওয়া বন্ধের উপক্রম এলাকাবাসীর। অবস্থা বেগতিক দেখে প্রতিকার চেয়ে সম্প্রতি বন বিভাগে আবেদন করেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে 2টি বানরকে আটক করেছে নাগপুর বন বিভাগের একটি দল। তবে চলমান এ সমস্যার স্থায়ী সমাধান নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। পারস্য উপসাগর দাপিয়ে বেড়াচ্ছে ইরান রেভলিউশনারি গার্ড। মঙ্গলবার নজর কাড়া সামরিক মহড়ায় 5টি দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বেশ কিছু ড্রোন। ইরানি সেনাবাহিনীর এই কসরত শেষ হবে শুক্রবার। شلیک همزمان شناورهای موشک‌انداز کروز دریایی ویژگی این مرحله از رسمایش پیامبر اعظم است. سوی دیواری آتش در دریا را کامل کرد. مرحله بعدی رسمایش پدافند 306 از جزیره ها بود که در بخشی از آن اینجا بود که دست بلند دفاع ترکیبی با شلیک موشک‌های بالستیک به نمایش گذاشته شد. نخستین طراحی فرماندهان سپاه پهپادها هم در آسمان جنوب کشور گسترش یافت. দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।